অন্তর্বর্তী সরকারের বৈধতা দিল সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী সরকারের মেয়াদ চূড়ান্ত হয়নি, জানালেন পরিবেশ উপদেষ্টা। বৈঠকে গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা, অর্থনীতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দুর্নীতি দমন করে সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। সংবিধান সংশোধনের তাগিদ। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন গুজব, বলছে আল জাজিরা। অস্থিরতা বাড়াতে ভারত মিডিয়ার ভুয়া খবর প্রচার দাবি দিয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, উপদেষ্টা নিয়োগ ও উপদেষ্টাদের শপথ পাঠ করানো যেতে পারে বলে মতামত দেওয়া হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই মতামত চেয়েছিলেন। রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার বিষয়টির ওপর মতামত দেন। তারা বলেন, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করায় রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দেয় উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীকে শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে বিশেষ রেফারেন্সের 1-24 মাধ্যমে আপিল বিভাগ এই মত দেয়। আইন শৃঙ্খলা ও অর্থনীতি পুনরুদ্ধারকেই প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টাদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের মেয়াদ কতদিন হবে তা চূড়ান্ত হয়নি। মফিউর রহমানের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসেন সকল উপদেষ্টা, কয়েকজন সিনিয়র সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। বৈঠক চলে প্রায় 4 ঘণ্টা। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজকে উপদেষ্টা পরিষদের প্রথম একটা অনানুষ্ঠানিক আলোচনা ছিল। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ঠিক করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয়া পরবর্তীতে এসে যোগ দিয়েছেন। অর্থনীতি পুনরুদ্ধারে এ খাতের নেতৃস্থানীয়দের সাথে কথা বলে সংস্কার করা হবে। আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে। দেশ পুনর্গঠন চাইলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনই ভাবা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকারের সাথে শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে সেটা নিয়ে ভাবা হচ্ছে। ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছি এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। শিক্ষার্থী হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমরা মনে করি যে ছাত্ররা এবং নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। আর্থিক প্রতিষ্ঠান জানায়, শুক্রবার বেলা ৩টার দিকে গভর্নর তার পদত্যাগপত্রটি প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে আর যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। চ্যালেঞ্জ থাকলেও অন্তর্বর্তী সরকারকে অর্থনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ প্রতিটি বিভাগেই সংস্কারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিত ও সংবিধান সংশোধনের পক্ষে কাজ শুরুর তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। নতুন এক বাংলাদেশের দায়িত্বে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। দীর্ঘ স্বৈরশাসনের পর সংস্কার কাজ চ্যালেঞ্জিং। তাছাড়া এই সরকারের কাছে সব মহলের প্রত্যাশাও অনেক বেশি। তবে এই মুহূর্তে সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনা। এরপর দুর্নীতি দমনকে প্রাধান্য দিয়ে দ্রুতই দিতে হবে সংস্কার কাজে হাত। রাজনৈতিক সরকারগুলো ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সবকিছু দলীয়করণ করা হয়। নতুন প্রেক্ষাপটে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করার উপর জোর দেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। বহু প্রতিষ্ঠানে বহু পদ খালি, লক্ষ পদ খালি আছে। রিক্রুটমেন্ট হতে হবে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, যেটার জন্য দাবি করা হয়েছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চারদিকে সরকার আর দল একাকার হয়ে গিয়েছে। সবকিছু এই যে দলের লোকদের করায়ত্ত ছিল এবং এগুলো জনগণের স্বার্থে কাজ করে নাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে বলে মত তাদের। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার আনতে হবে নির্বাচন কমিশনে। কমিশনের তো অন্য কোনো প্রবলেম নাই। প্রবলেম তো হয়ে গেছিল তারা সরকারের কথা শুনে নির্বাচন করতেন, সরকারের ডিরেকশন অনুযায়ী নির্বাচন করতেন বলেই না তাদের সমস্যা হয়েছে। নির্বাচন কমিশন তাদের রিটার্নিং অফিসারের আইন পরিবর্তন করে নির্বাচন কমিশনে যারা চাকরি করে তাদেরকে রিটার্নিং অফিসার করতে হবে। বিচার বিভাগের ক্ষেত্রে বিচার প্রার্থীদের কথা ভেবে প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ চালু করার মত দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি উপজেলা পর্যায়েও কোর্ট চালুর প্রস্তাব তাদের। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টটাকে বেঞ্চগুলো দিবেন কিনা এইটার একটা সিদ্ধান্ত দরকার। এই জন্য সংস্কারের প্রশ্ন আসবে। কিন্তু আমাদের উপজেলাতে কোর্ট করার এক্সপেরিয়েন্স আছে এবং এক্সপেরিয়েন্সটা ভালো এক্সপেরিয়েন্স, পজিটিভ। সুতরাং আদালত, নিম্ন আদালতকে উপজেলা পর্যন্ত নিয়ে যেতে হবে। এসকে সিনহাকে যখন জোর করে অপসারণ করা হলো, তারপর থেকে বিচার বিভাগের মেরুদণ্ড ভেঙে গেছে। স্বাধীনভাবে বিচারক ইচ্ছা করলেও বিচার করতে পারে না। এই জায়গাগুলোতে এখন বিচার বিভাগের সংস্কারটা আশু প্রয়োজন। একই সঙ্গে সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে কাজ শুরুর কথা বলেন বিশিষ্টজনেরা। তত্ত্বাবধায়ক সরকারের পলিসিটা এটা একমত পোষণ করা দরকার। যেভাবে হোক আইনি পরিবর্তন, সেটা তো সংবিধান পরিবর্তন করতে হবে। তো সেটিও যারা নেক্সট পার্লামেন্টে আসবে ইলেকশনে, তাদের তো আগে থেকেই ঘোষণা দিতে হবে যে আমরা এটা করব। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটিও একই সঙ্গে শুরু করতে হবে। সেক্ষেত্রে কালো টাকার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে বলে মনে করেন তারা। প্রচুর কালো টাকা বিভিন্ন জায়গায় রয়েছে। এগুলো কিন্তু বাজারকে ডিস্টেবল করবে। এগুলো কিন্তু সন্ত্রাসে ব্যবহার হবে। ১,০০০ টাকার নোট চট করে ব্যান করে দেওয়া দরকার ফর এ উইক। বিশেষজ্ঞরা আরও বলছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার দায়িত্বটা কঠিন। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব পালনে সক্ষম হবে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হবে ঘুণে ধরা জায়গাগুলি পরিবর্তন করা। বৈষম্য, দুর্নীতি, বিচারহীনতা, অস্থিরতা দূর করে যুগোপযোগী সংবিধান তৈরির পরামর্শ তাদের। শাকের আরজুর আরও একটি রিপোর্ট। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি, বিচারিক ব্যবস্থায় পরিবর্তন ও বৈষম্য দূর করে ইতিবাচক পরিবর্তন আনা। ঘুণ ধরেছে যেটা প্রতিটি স্তরে, ব্যাংকে দেখেন, তারপরে আমাদের বিচার ব্যবস্থায় দেখেন, স্কুল দেখেন, গ্রাস হেজ হয় যে আপনি এখান থেকে কিছুতেই বেরোতে পারেন না। আমরা কিন্তু ওইভাবেই
বেরোতে চাইলেও বেরোতে পায়নি, কিন্তু এখন করতে হবে, এখন পুরো ঘাস কেটে ফেলতে হবে। একটি পূর্ণাঙ্গ যুগোপযোগী সংবিধান তৈরির পরামর্শ দেন আইনজ্ঞরা। এই সরকার যেটা করতে পারে যে পুরোপুরিভাবে ঢেলে একটা সময়োপযোগী যুগোপযোগী কনস্টিটিউশন তৈরি করতে পারে, এবং তখন যে ইলেকশনটা হবে সেটা কোনো পার্লামেন্ট ইলেকশন হবে না, সেটা হবে হচ্ছে গণপরিষদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা ইলেকশন করে একটা প্রপার নতুন যেটা সংবিধান, যেটাতে অ্যাকচুয়ালি আমাদের সবার ইচ্ছাটা রিফ্লেক্ট হবে, সেরকম একটা কিছু ওনারা তৈরি করার সুযোগ নিতে পারেন। আইনবিদরা বলছেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিষয়ে কিছু বলা নেই। বিশেষ ক্ষমতা বলে বিশেষ পরিস্থিতিতে করা হচ্ছে এটি। আবার কাছাকাছি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটিও 2011 সালে বাতিল করা হয়েছে। যখনই আপনার এরকম একটা হচ্ছে, পরবর্তীতে যারা আসছে তারা তাদের কার্যক্রমগুলোকে বৈধতা দিচ্ছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক সময় কোর্টে চ্যালেঞ্জ করে সেগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে বা কোনো কিছু, কিন্তু তাদের ওই সময়টুকুর জন্য কিন্তু তাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে। কারণ পার্লামেন্ট হলো জনগণের পার্লামেন্ট, তো জনগণ যদি চায় তাহলে আপনি এটাকে আইন সিদ্ধ করতে পারবেন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে 1996 সালে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে এই পদ্ধতি অনুসরণ করেই 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। 2011 সালে এই ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট প্রত্যেকেই হয়ে গিয়েছিল, বাট অ্যাটলিস্ট সবাই ওই পার্টটুকু এনজয় করেছিল যে আমরা ভোটটা দিতে পেরেছিলাম। ফখরুদ্দিন সাহেব এবং এই কী বলে আমাদের নইনি আহমেদের যে সরকারটা এসেছিল, ওটার সময় প্রথম দিকে কিন্তু দুর্নীতির পরিমাণ থেকে শুরু করে সব কিছু কমে এসেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আবারও যেই লাও সেই কদু টাইপের একটা অবস্থা হয়ে গেছে। তারা নির্বাচন ছাড়া আর কিছু করার নাই। তারপরেও মানে আগে যে কেয়ারটেকার ছিল সে দেখলো অনেক কিছু করতে হবে, সেটার বাহিরে গেছে, কিন্তু ফর দ্যাট রিজন ওরা ক্রিটিসাইজ হচ্ছে এবং ওরা করতে পারেনি, শেষে ওরা নিজেদেরকেই সারেন্ডার করেছে। 1975 সালের 15ই আগস্টের পর গৃহীত সামরিক শাসনের সব কর্মকাণ্ডকে 1979 সালে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেয়া হয়েছিল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ইসলামপন্থী দলগুলোর নেতাকর্মীরা চরম নির্যাতন চালাচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন প্রচারণার বিপরীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে আল জাজিরা বলছে ওইসব খবরের পুরোটাই গুজব। আর বিএনপি নেতারা মনে করছেন শেখ হাসিনার পতনের পর চরম অস্থিরতা সৃষ্টি করতে এসব ভুয়া খবর প্রচার করছে নরেন্দ্র মোদীর অনুগত ভারতীয় মিডিয়া। মাহমুদ হাসানের বিশেষ রিপোর্ট। আমরা আপনাদের খেদমতে নিয়োজিত আছি। এভাবে বিএনপি জামাতের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় পাহারা বসিয়ে কাজ করে যাচ্ছেন মানুষের জানমাল রক্ষায়। কোনো রকমের সমস্যা হলে সরাসরি সবাই ইসিবিতে যে আর্মি স্যারদের নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। অথচ ভারতের মোদী সরকারের অনুগত বিভিন্ন গণমাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো। আর এসব খবরের বিপরীতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এই সংক্রান্ত খবরের পুরোটাই বিভ্রান্তকর এবং গুজব। বরং এ ধরনের ভিডিওতে যা দেখানো হয়েছে তা আসলে ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্যাতনের ছবি ব্যবহার করা হয়েছে। যে আমাদের শুদ্ধ সন্তানদের ত্যাগের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল কিংবা ষড়যন্ত্রকারী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব কিছুই একই সূত্রে গাঁথা। এখন আর সেই দিন নাই যে দোষ না করলেও দোষ চাপিয়ে দেওয়া যাবে। মিডিয়া এখন স্বাধীন, মিডিয়া দেখছে, জনগণ দেখছে কে কী করছে কে কী করছে না। সুতরাং দোষ চাপিয়ে দিয়ে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে সেই সুযোগ এখন আর পাবে না ইনশাল্লাহ। কারণ সবাই সাংবাদিক মুক্ত হস্তে লেখার অধিকার ফিরে পেয়েছে, কথা বলার অধিকার জনগণও ফিরে পেয়েছে। বিএনপির এই নেতা জানান তার দলসহ ইসলামপন্থী দলগুলো বরং রাত জেগে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও রয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা পালাক্রমে আমরা বিভিন্ন উপাসনালয় যেমন গির্জা বলেন, মন্দির বলেন, আমরা পালাক্রমে পাহারা দিচ্ছি যাতে কেউ একটি পরিমাণ ঢিল ছুঁড়ে এই টাইপের বিভেদ তৈরি করতে না পারে, দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে না পারে। ভারতের প্রধানমন্ত্রীর দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী
টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে 1 কোটিরও বেশি শরণার্থী নাকি শীঘ্রই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করতে পারে। এসবের পেছনে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা বাঁধানোর চেষ্টা চলছে, তা আল জাজিরার প্রতিবেদনেই স্পষ্ট হয়ে উঠেছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব রয়েছে 27 মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম পেয়েছেন আইসিটি মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই দেশ পরিচালনার জন্য শুরু হয় অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া। 3 দিনের মাথায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 14 সদস্যের অন্তর্বর্তী সরকার। এর পরের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে 27 মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ডক্টর সালেউদ্দিন আহমেদকে দেয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আদিলুর রহমান খানকে দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়, আর হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন আর পরিবেশ নিয়ে কাজ করা সৈয়দা রিজওয়ানা হাসানকেই দেয়া হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলামকে দেয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে রাখা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভার পেয়েছে ফরিদা আক্তার। আফামা খালিদ হাসান পালন করবেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শারমিন এস মুর্শিদকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাগণ। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। এ সময় তাদের উপর আস্থা রাখতে আহ্বান জানান উপদেষ্টারা। বলেন, তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে গড়ে উঠবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। হেলিকপ্টারে শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা। বৃষ্টি ভেজা সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। এরপর 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে স্বাক্ষর বইয়ে নিজের অভিব্যক্তিটুকু লিখে রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সাভার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্য উপদেষ্টারা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর অন্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পরে উপদেষ্টারা সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের আস্থার মর্যাদা রাখতে কাজ করছেন তারা। আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। আমরা মনে করি এই সহযোগিতাপূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো এবং আমরা সমানভাবে আমাদের যেই
দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। সরকারের বাইরে থেকে বাংলাদেশের জন্য যেমন কাজ করেছেন তার অধিক কাজ দেশের প্রয়োজনে করে যাবার প্রত্যয় জানান নতুন সরকারের সদস্যরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আর বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের সংখ্যা কেটে গেছে, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। An important moment of consultation, dialogue, and again we're always calling for calm. It's been extraordinary what has happened in the country over the last few days, and we all have a responsibility for calm and peace on the streets, for all of the violence to stop, so that we can really start building and continuing to build on this incredible country, what it has already achieved, to continue the economic development, and we all need to work together closely to move forward. United Nations একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কীভাবে করব, আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি। আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থমকে যায় সব থানার কার্যক্রম। পুলিশের ওপর হামলা হয়, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় থানায় থানায়। আতঙ্কে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা। অবশেষে প্রায় 4 দিন পর সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় থানা পুলিশ কার্যক্রম শুরু হয়েছে। পার্থ সারথীর প্রতিবেদন। ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা হামলা ভাঙচুর করে বিভিন্ন পুলিশ থানা। আতঙ্কে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা। 4 দিন পর শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় 29টি থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছেন সেনা সদস্যরা। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় 5ই আগস্ট জনমানুষের প্রচণ্ড স্রোত ছিল। সাধারণ মানুষের সঙ্গে দুর্বৃত্তরা পুলিশসহ মানুষ হত্যা করেছে। তখন থেকেই থানার নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হয়। এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। পুলিশ কর্মকর্তারা বলেন, সামরিক বাহিনীর সহায়তায় পুলিশের সব কার্যক্রম শুরু হয়েছে। অনগোয়িং প্রসেস, এখনও সব লোকজন আসে নাই, আমাদের অনেককে খবর দিয়েছি, প্রায় এখানে আমাদের 30-40 জন পুলিশ অফিসার সহ ফোর্সরা এসেছে, আরও লোকজন আসছেন অন দ্য ওয়ে। তো যার কারণে আশা করছি যে আমরা দুপুর নাগাদ আমাদের অধিকাংশ অফিসার ফোর্স এখানে চলে আসবেন এবং কার্যক্রম কিন্তু সকাল 8টা থেকে আমাদের চলছে, কোথাও কোনো সমস্যা নাই। এখন সেই ভীতির জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। নাগরিকের থানায় এসে সেবা নেয়ার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রায় 200-300 ফ্যামিলি আছে এখানে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের পঙ্গু হাসপাতালে দেখতে গেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস দেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। আহতদের পাশে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। চাল কিনতে দোকান দাঁড়ানোর সময় হেলিকপ্টার থেকে গুলি করে আমাকে, এবং গুলি এসে আমার 2 পায়ে লাগে, যার জন্য আমি 2 পাও এখন আমার অসুস্থ। আর আমার চিকিৎসা করার মতো অর্থ সম্পদ তেমন একটা নেই। আমার হাতের কন্ডিশন ভালো না, আমার যে রক্তনালী আছে রক্তনালী ছিঁড়ে গেছে, আমি হাতটা মুভ করতে পারতাছি না। পা থেকে চামড়া মাংস নিয়ে এই পাশে লাগাবে, পরে ভরে গেলে পরে অপারেশন করবে, বড় অপারেশন আর কি। ছাত্র জনতার আন্দোলনের সময় আহত প্রায় 200 রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় সহায়তার কথা জানান তিনি। আমাদের বিএনপির একটা সেল আছে,
আমরা সবসময় এটা করে থাকি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা বিএনপি পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে আমরা এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে যে এই 17 বছরে যত লোক নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বহন করেছেন, সবার পাশে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি এই টাইপের কাজ। সুতরাং এটা আমাদের জন্য নতুন না, আমরা এটাকে ওইটার মধ্যে অন্তর্ভুক্ত করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব দলের পক্ষ থেকে। শিক্ষার্থীদের উপর যে অমানসিকভাবে অত্যাচার চালানো হয়েছে তা প্রকাশ করার ভাষা নেই। তবে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান রফিকুল ইসলাম বকুল। এখানে অনেক মাংসপেশি পচে গেছে, সেগুলো আবার রিকভারি করতে গেলে উন্নত মানের পুষ্টিকর খাদ্য দরকার। আমি সরকারের কাছে আহ্বান, দাবি যেটাই বলেন সবার পক্ষ থেকে জানাবো, এখানে সবাই যেন একটু দৃষ্টি দেওয়া হোক, এখানে যেন সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়া হোক। তাদের পরিবারকে যাতে আগামীতে পুনর্বাসন করা হয়। তাদের ছেলেটা যে এখানে আসে শুয়ে, অনেকের রোজগার তার উপর নির্ভর করছিল, সে রোজগারটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা দলের পক্ষ থেকে যেটুকু পারি সাহায্য করব। আহতদের নিয়মিত খোঁজ খবর রাখার কথাও জানান তিনি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে 12 টাকা কমলেও আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। মাছ ও মাংসের বাজার স্থিতিশীল। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার তদারকি করছে শিক্ষার্থীরা। পার্থ সারথীর আরও একটি প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ায় জনমনে স্বস্তি ফিরলেও বাজারে এখনও উত্তাপ। সবজির বাজার অস্থিতিশীল, তবে কাঁচামরিচের দাম ঠেকেছে 240 টাকায়। পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। মরিচের আপনার বেশি কমে আছে, মরিচ থেকে যাচ্ছে আপনার 240 টাকা। প্রাইস কমে নাই এবং কোয়ালিটি ওরকম আছে। 70 টাকা তো আলুই বিক্রি করতেছে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মাছের বাজার রয়েছে স্থিতিশীল। ডিমের সিন্ডিকেটটা যদি ভাঙা দেয় ডিমের দাম আরও কমবে। আজকে বেচতেছি 190 টাকা আর পাকিস্তানি বেচতেছি 310 টাকা। এদিকে রাজধানীর বিভিন্ন বাজার তদারকিতে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন সিন্ডিকেট ভেঙে দিতে ও যে কোনো ধরনের চাঁদাবাজি রুখতেই তাদের এই উদ্যোগ। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে আনতে এই কার্যক্রম চলবে বলেও জানায় তারা। বিভিন্ন দিকে আমরা ফলো করছি যে কিভাবে কিটা বিক্রি হচ্ছে, এখানে চাঁদাবাজি হচ্ছে কিনা, কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা এবং মজুদ হচ্ছে কিনা, যেটা আমাদের দেশের মানুষ খেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি কম টাকায়, যাতে কার অতিরিক্ত টাকা না খরচ করতে হয়। সাধারণ মানুষের জীবনকে যেন শান্তিপূর্ণ করে তুলতে পারে, সেই জন্য আমরা আমাদের এই মনিটরিংটা বা এই সেবাগুলা আমরা অব্যাহত রাখব। শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান অন্তত 32%। এ খাতে কর্মসংস্থান হয়েছে 2 কোটিরও বেশি মানুষের, যার মধ্যে উৎপাদন শিল্পে 80%। ব্যাংকগুলো মোট বিনিয়োগের প্রায় 35% করছে এসএমই খাতে। উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা বলছেন চীন সহ বেশ কটি দেশ এসএমই থেকে সরে আসছে। এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। 21 স্পেশালে এসএমই খাত নিয়ে তৌহিদুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। গত 1.5 দশকের বেশি সময়ে ব্যাপক বিকশিত হয়েছে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাত এমএসএমই। হালকা প্রকৌশল, পাট, চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্পের কাঁচামাল উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাত। বিশেষ করে পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ পশ্চাৎপদ সহযোগ খাত হিসেবে এমএসএমই রাখছে বড় ভূমিকা। উৎপাদনশীল কর্মক্ষেত্রে 80% কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এমএসএমই খাতে। আজকে থেকে 20-25 বছর আগে চায়না প্লাস কনসেপ্ট ছিল, সেই সুযোগটা কিন্তু একসময় ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া নিয়েছে। সুতরাং এই যে নতুন যে সুযোগটি এসেছে, আমি অনেক সময় বলি যে বাস আসার মতো, সেই বাসে যদি আমরা না উঠতে পারি আমরা কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হবে। হাজার লক্ষ কোটি মানুষকে এমপ্লয়মেন্ট দিতে হলে এসএমই পারে শুধু তাদেরকে প্রপার এমপ্লয়মেন্ট দিতে। তো সুতরাং এসএমইকে নিয়ে আরও ব্যাপকভাবে চিন্তা করে লক্ষ্য নির্ধারণ করা, তার সাথে সাথে অন্যান্য সব কিছু যেভাবে হবে এগুলিকে ধরে রাখা দিয়েই হবে এসএমইর
development. সর্বশেষ অর্থনৈতিক সুমারি অনুসারে দেশে শিল্প খাতের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭৮,১৮,৫৬৫টি। এর ৯৯%ই কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। সব মিলে এ খাতে জড়িত ২,১০,০০,০০০-এরও বেশি মানুষ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এসএমই খাতের অগ্রগতির তথ্য উঠে আসে, যাতে ১৯৭৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের এসএমই খাতের উৎপাদনের তথ্য তুলে ধরা হয়। এতে দেখা যায় ১৯৭৮ সালে এসএমই খাতের উৎপাদন ছিল ৪,৯০০ কোটি টাকার, আর ২০২০ সালে যা উন্নীত হয় ৪৩,৭৮০ কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, গোটা দেশে বিদ্যুৎ সুবিধার আওতায় আসার পাশাপাশি সরকারি নীতি সহায়তায় দ্রুত গতিতে বিকশিত হচ্ছে এসএমই খাত। এই এসএমই খাতটা বাংলাদেশের অর্থনীতিতে কত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যদিও পুরোপুরি যে পরিসংখ্যান সেটা দিয়ে এটাকে বোঝানো যাবে না। যে আমাদের ন্যাশনাল যে স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি বিবিএস, তারা যে হিসাবগুলো করে ওইখানে তাদের সম্পূর্ণ যে মূল্য সংযোজন এবং অর্থনীতিতে কতটুকু ভূমিকা রয়েছে সেটা পুরোপুরিভাবে অ্যাকাউন্টিংটা করছে না, তবে আসলে এটা করা উচিত। যে কোনো দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এমএসএমই। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় এ খাতকে আরও গতিশীল করার বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। যে সারা বাংলাদেশে বেসরকারি খাতের যে বিনিয়োগ, সে বিনিয়োগের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অংশ বিনিয়োগ কিন্তু এখন এই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোক্তা ব্যবসায়ী শ্রেণীর লোকেরা আপনার করেছেন। এবং আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এরাই মূল ভূমিকা পালন করে। তবে রপ্তানি বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বা সেবা গ্রহণে ভোক্তাদের অংশগ্রহণ আরও বাড়ানোর কথা বলছেন তারা। এটা সম্ভব হলে এমএসএমই খাতে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। একটা যদি আইনগত এরকম কোনো বাধ্যবাধকতা তৈরি করা যায় যে দেশের ভিতরে একটা নির্দিষ্ট ধরনের শিল্প পণ্যের জন্য নিজস্ব যে মূল্য সংযোজন সেটা একটা নির্দিষ্ট শতাংশে হতে হবে। এটা যদি করা যায় তাহলে সেটা কি হবে যে নিজেদের মানে বড় শিল্পগুলো নিজেদের এসএমইউ যেরকম শক্তিশালী হবে, এর পাশাপাশি প্রচুর আউটসোর্সিং হবে। চীন সহ শিল্পোন্নত দেশগুলো এমএসএমই থেকে সরে আসছে। বাংলাদেশি উদ্যোক্তারা এই সুযোগ কাজে লাগাতে পারে। এজন্য এই খাতের বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর করা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। বেহাল দশা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর সড়কের। খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ ভোগান্তি পৌঁছেছে চরমে। নিত্যযাত্রায় বিপাকে পড়ছেন সাধারণ মানুষ, ঘটছে দুর্ঘটনা। একই সঙ্গে ক্ষতির মুখে রাস্তাটি কেন্দ্র করে গড়ে ওঠা কারখানার মালিকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খানাখন্দে ভরা এমন দৃশ্য গাজীপুরের শিল্প অধ্যুষিত কোনাবাড়ি কাশিমপুর সড়কের। কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার পুরোটারই বেহাল দশা। রাস্তার পিচ উঠে গেছে আরও ১০-১২ বছর আগেই। খানাখন্দ ছাড়াও বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অনেক গর্ত। দীর্ঘদিন ধরে এই রাস্তা ভাঙ্গা, কাজ করব করে না। আগে অনেক গাড়ি চলতো, এখন গাড়ি চলে মানে ২০ বছর হবে এইরকম এই রাস্তায় কোনো কাজ হয় না। এই রাস্তা ভাঙ্গা ছিল, দেখতেছেন গাড়ি মাঝে মধ্যে বৃষ্টি উল্টে পড়ে। এই রোড দিয়ে হাজার হাজার শ্রমিক যাতায়াত করে, সেই ক্ষেত্রে যাতায়াতের রাস্তা বাংলাদেশে আমার মনে হয় না যে এত খারাপ রাস্তা কোথাও আছে। মাঝে মধ্যে ইটের সুরকি দিয়ে ক্ষত সারানোর চেষ্টা করলেও দুর্ভোগ লাঘব হচ্ছে না স্থানীয়দের। বৃষ্টিতে পানি জমে ডুবে যায় সড়ক, বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি। দিনে দিনে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। গাড়িতে চললে সমস্যা হয় দেখে হাইটে যাওয়ার লাগে। একটু বৃষ্টি হলেই এই রাস্তাতে সমুদ্রের মতো পানি হয়ে যায়। এই অবস্থা হচ্ছে ভাঙ্গাও, যাত্রীর সমস্যা হয়, আমাদের গাড়ির সমস্যা হয়। হয়রানি অবস্থায় আছে এই রাস্তার জন্য। ব্যবসায়ীরা জানান, সড়কের এমন বেহাল দশায় পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। কারখানাতে যাতায়াতে দুর্ভোগে পড়তে হয় শ্রমিক কর্মচারীদের। শ্রমিক ভাইদের আনা বা ভাই বোনদের আনাগোনা সমস্যা, প্লাস বায়ারদের খুব সমস্যা হয়। তারা ফ্যাক্টরি ভিজিটে অথবা অর্ডার পথে দিয়ে অর্ডার উঠাইয়া নিয়ে শিপমেন্ট করাটা ওনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।
পুলিশ সহ সবার সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান। শুক্রবার রাজধানীর আজিমপুরে বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড আয়োজিত জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় কথা বলেন তিনি। সভায় লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর এই 3 থানায় কার্যক্রম দ্রুত শুরু হবে বলে জানানো হয়। সভায় মানুষের জানমাল সহ পুলিশের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করা হবে বলেও জানান তিনি। কোনো ধরনের নাশকতা, হানাহানি বা প্রাণনাশের হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। সভায় ডিএমপি লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুজ্জামান সহ বিজিবি, আনসার, ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমার ফরমেশন কমান্ডার উনি সবসময় বলে থাকেন যে সেনাবাহিনী যেখানে মোতায়েন থাকবে সেখানে ডাকাত থাকতে পারে না। তো আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনে আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরিয়ে আনতে হলে এই ধরনের নাশকতাকে প্রতিহত করতে হবে এবং এই নাশকতা প্রতিহত করার জন্য শুধু সেনাবাহিনী একাই আসলে এটা করতে পারবে না যদি না আমাদের পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করে, যদি না আমাদের সচেতন মানুষ তারা যেভাবে কমিউনিটি মনিটরিং এবং অ্যালার্ট মেকানিজম চালু রেখেছে সেটা যদি অব্যাহত না রাখে। একটা সংকট তৈরি হয়েছিল, কিন্তু মানুষ ইতোমধ্যে কিন্তু পুলিশের অভাবটাও বোধ করতে শুরু করেছে। আইনি পরিকাঠামো আছে, এখান থেকে যদি আমরা শুধুমাত্র পেশাদারিত্বের সাথে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমরা খুব দ্রুতই এই আস্থার সংকট কাটিয়ে জনগণের আস্থার যে জায়গাটা আছে সেই জায়গাতে আবার আসতে পারবো। নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে এমন যে কোনো পদক্ষেপ সরকার শক্তভাবে প্রতিরোধ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকুপার বারৈপাড়া গ্রামে বাবা শেখ ইসরায়েল মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করবেন বলে আশ্বস্ত করেন তিনি। এর আগে সকালে গ্রামে পৌঁছালে হাজারো মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন। নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো পদক্ষেপকে এই সরকার যথাযথভাবে প্রতিরোধ করবে। দ্বিতীয়ত বলেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তথ্য প্রযুক্তি আইনের বিষয়ে এই সরকার যেহেতু জনগণের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সরকার, এই সরকার নিশ্চয়ই জনগণের এই অধিকারের জায়গাটাকে সর্বাগ্যে রেখে বিষয়টিকে অ্যাড্রেস করবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে বহির্বিশ্বের কাছে। এই প্রশাসনকে যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক একথা জানান। এদিকে প্রতিবেশী দেশ ভারত, যুক্তরাষ্ট্রের পর এবার চীন, তুরস্ক, রাশিয়া সহ বেশ কিছু দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যোগাযোগ শুরু করেছে নতুন উপদেষ্টাদের সঙ্গে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারত, যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন, রাশিয়া ও তুরস্ক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, তার দেশ কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের নীতি আরও দৃঢ় হবে বলেও জানান তিনি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এবার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও উন্নত হবে। অন্যদিকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। আমরা সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, চাইব খুব শিগগিরই একটি গণতান্ত্রিক অবস্থানে ফিরবে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে গণতন্ত্রের মূলনীতি, আইনের শাসন প্রতিষ্ঠায় সব সিদ্ধান্ত নেয়া। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে।
নির্বাচন আয়োজন এবং সাম্প্রতিক আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জানাবো খেলার খবর। সংখ্যালঘুদের নির্যাতনের গুজবে কান না দিতে অনুরোধ করলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেট রক্ষক লিটন কুমার দাস। ভারতীয় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি বিন মুর্তজার পোড়া বাড়ির ভিডিও দিয়ে প্রচার করা হয়েছে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবার সত্য তুলে ধরলেন লিটন দাস। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেন লিটন। তিনি বলেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে তার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু এ ঘটনার কোনো সত্যতা নেই। কোনোভাবেই নারী টি-20 বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব হারাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তা চেয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চিঠি লিখেছে বিসিবি। অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে নারী টি-20 বিশ্বকাপ, তবে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর এখন টুর্নামেন্ট অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় বিসিবি, তাই সেনাপ্রধানের কাছে নিরাপত্তা চেয়েছে বোর্ড। এদিকে আইসিসি এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিকল্প হিসেবে তাদের ভাবনায় আছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। অক্টোবরে 10 দল নিয়ে 23 ম্যাচের এই টুর্নামেন্ট ঢাকা ও সিলেটে হওয়ার কথা রয়েছে। দুটি 4 দিনের ম্যাচ ও 3টি একই দিনের ম্যাচ খেলতে পাকিস্তান সফরে বাংলাদেশ এ দল। পাকিস্তান পৌঁছে 2 দিন অনুশীলন করার পর সুযোগ পাবে বাংলাদেশ। এরপর স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ গড়াবে 13 অগস্ট। 20 অগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে 26 অগস্ট। মুশফিকুর রহিম, মুমিনুল হকদের নিয়ে গড়া দলটাকে বেশ ভারসাম্যে রাখা হয়েছে। 15 ক্রিকেটারের সঙ্গে কোচিং স্টাফ। দেশের সব পরিস্থিতি ভুলে মাঠের ক্রিকেটে মনোযোগের পুরোটা দেওয়ার কথা জানান বিসিবি নির্বাচক আব্দুর রাজাক। আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা খেলা সবকিছু নতুনভাবে আমাদেরকে শুরু করতে হয়। ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায়, স্পেশালি প্রত্যেকটা স্পোর্টস আসলে। তো আসলে ওইটার জন্য আসলে চ্যালেঞ্জের কোনো কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই, যে যখনই আমরা যেখানে খেলতে যাই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য চ্যালেঞ্জিং আসলে। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তী সরকারের বৈধতা দিল সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী সরকারের মেয়াদ চূড়ান্ত হয়নি, জানালেন পরিবেশ উপদেষ্টা। বৈঠকে গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা, অর্থনীতি। ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দুর্নীতি দমন করে সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। সংবিধান সংশোধনের তাগিদ। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন গুজব, বলছে আল জাজিরা। অস্থিরতা বাড়াতে ভারত মিডিয়ার ভুয়া খবর প্রচার দাবি বিএনপি। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।